যখন কেউ বলে আশফাক নিপুণ বোধহয় বিএনপি করে, তখন আপনার রিয়াকশন কেমন থাকে? মানে হাসিনা সরকারের পতন হয়ে গেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে, এর চেয়ে বড় পাওয়া বা আনন্দ আমার মনে হয় 2024-এ আর আমার জন্য কিছু হতে পারে না। ছাত্রলীগ অস্তিত্ব সংকটে বিভিন্ন রূপে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে, এটা নিয়ে আপনার কি বলার আছে? আপনি কোনো দলের না, আপনি ন্যায়ের পক্ষের, আপনি অন্যায়কে অন্যায় বলার সাহস রাখেন। আপনার এরকম অ্যাক্টিভিটি দেখে যখন কেউ বলে আশফাক নিপুণ বোধহয় বিএনপি করে, তখন আপনার রিয়াকশন কেমন থাকে? না, এটা আসলে এটা হচ্ছে গিয়ে কি যে মানে এটা হচ্ছে যারা বলেন ওদের আসলে ক্ষুদ্র চিন্তা। কারণ মানে যারা এই কথাটা বলেন তাদের এই কথার মাধ্যমে বোঝা যায় যে ওনারা আসলে দল থেকে বেরোতে পারছেন না। যে আপনি আসলে দলের বাইরে বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। আপনি শুধু বিদ্যমান যে সরকার আছে তার বিরোধিতা করলে যে আপনি আসলে দেশের বিরোধিতা করছেন তা কিন্তু না। কিন্তু এই ন্যারেটিভটা বেসিক্যালি তৈরি করে যারা আসলে স্বৈরশাসক ছিলেন তারা। বা আমি যদি গত 15 বছরের কথা বাদ দিই, আমি যদি তারও আগের কথাও বলি, তাহলে সেম জিনিসটা ঘটবে। যে কোনো ধরনের বিরোধিতা শুরু হলে এক ধরনের ট্যাগিং শুরু হয়ে যায়, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি। যে এক সময় বলা হতো ছাগু, তারপর বলা হতো বিএনপি, তারপর আবার বলা হয় দালাল। সো এই যে বিভিন্ন রকমের ট্যাগিং, এই ট্যাগিংগুলো তারাই দেয় যাদের হাতে আসলে যুক্তিটা থাকে না, যারা আসলে দেশকে দলের আগে দেখতে পারে না। যদি এভাবে চিন্তা করি, যদি আমাকে কেউ বলে যে আমি আসলে কিসের দালাল, তাহলে আমি বলবো আমি বাংলাদেশের দালাল। কারণ আমি বাংলাদেশের মানুষের কথাই বলছি সবসময়, বাংলাদেশের মানুষের পক্ষের কথা বলছি। কেন বলছি? কারণ এখানে আমার নিজেরও স্বার্থ আছে, আমিও সেই বাংলাদেশেই থাকি। আরও 10 জন ভালো থাকা মানে হচ্ছে আমিই ভালো থাকা। সো এই যে এই ধরনের বিভিন্ন রকমের ট্যাগিং এটাকে আমি আসলে খুব বেশি সিরিয়াসলি নিই না। এটাতে বরং তাদের আসলে জ্ঞানের পরিধিটা পাওয়া যায়। কয়েকদিন আগে সচিবালয়ের সামনে আনসাররা যে ঘটনাটি ঘটালো, তারপর আবার প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের মধ্যে একটা ক্যাচাল লেগেছিল। তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজা করে বলছিল যে ছাত্রলীগ অস্তিত্ব সংকটে বিভিন্ন রূপে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে, এটা নিয়ে আপনার কি বলার আছে? না, আমার আসলে কোনো মন্তব্য নয়। প্রথম কথা হচ্ছে, আমি যদি আপনি বলেন যে এই আনসার বাহিনীর একাংশ, আনসার বাহিনী পুরোটা না, কিন্তু আনসার বাহিনীর বড় অংশটাই কিন্তু সেদিন আসলে ফিরে গেছিল আন্দোলন থেকে উপদেষ্টার সাথে কথা হওয়ার পরে। একটা ক্ষুদ্র অংশ যারা আসলে সচিবালয় ঘেরাও করেছিল, তাদের বিরুদ্ধে যেহেতু অলরেডি মামলা করা হয়েছে, সাবজুডিস ম্যাটারে আসলে আমাদের কথা বলা উচিত না। কিন্তু পরের দিন আবার যেই প্যাডেল রিক্সা শ্রমিক এবং অটো রিক্সা শ্রমিকদের মধ্যে যেই ধরনের সংঘাত হচ্ছিল, আমার যেটা মনে হয় কি, আমি ঢালাওভাবে আসলে এই যে ছাত্রলীগ ফিরে আসছে এই কথাটা আসলে বলতেও চাই না। কারণ এটাও ঠিক যে গত 15 বছরে যেইভাবে প্রত্যেকটা সেক্টরের মানুষকে দাবিয়ে রাখা হয়েছিল, ন্যাচারালি যখন আসলে আপনার এই স্বৈরশাসক চলে গেল, তখন সবাই সবার দাবি নিয়ে আসতেই চাচ্ছে এবং সবার আন্ডারস্ট্যান্ডিং আসলে সেম হবেও না। আমি হয়তো বুঝতে পারছি যে আমি আমার সেক্টরের দাবি দেওয়া নিয়ে এখনই রাস্তায় নামবো না, কারণ আসলে এটার আগে দেশের কিছু সংস্কার করা দরকার। আগে আমার সংস্কৃতিটা হয়তো আরেকটু পরে আসলেও চলবে। এখন সেটা হয়তো সব শ্রেণী বুঝতে পারছে না। হয়তো মেবি প্যাডেল শ্রমিক বা অটোরিকশা শ্রমিক যারা আছে, ওরা হয়তো বুঝতে পারছে না দেখে ওরা নেমে যাচ্ছে। সো আমি আসলে ঢালাওভাবে বলতে চাই না। আমি শুধু একটাই আশা করব, সবার মধ্যেই এক ধরনের সংযম আসাটা দরকার। অবশ্যই আমরা গত 15 বছর ধরে আমরা যে পরিমাণ নিষ্পেষণের শিকার হয়ে আসি, প্রত্যেকেরই দাবি দেওয়া আছে, কিন্তু আমাদেরকে একটু সময়টাও বোঝা দরকার। কারণ এই সরকার মাত্র 2 সপ্তাহ হলো আসলে সরকার গঠন করেছে। এখনও তাদের বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে, কার্যকারিতার ক্ষেত্রে অনেক সময় বাকি। এই সময় যদি আমরা আসলে সবাই এসে ঝাঁপায় পড়ি, তাহলে কিন্তু আসলে কোনো কাজই দিন শেষ হবে না। সো আমরা যদি কাজটা দেখতে চাই, তাহলে আমার মনে হয় কি এই সরকারকে একটু সময় দেওয়া উচিত। আর আপনি যে কথাটা বললেন যে ছাত্রলীগের উদ্দেশ্যে, আমার আলাদা করে বলার কোনো কিছু নেই ওদের উদ্দেশ্যে। কারণ আমরা তো দেখেছি যে বিগত এই যে বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে কিভাবে আসলে ছাত্রদের উপরে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছিল। আমি আশা করব তাদের সুবুদ্ধির উদয় হোক, ওরা আসলে বুঝুক যে গত 15 বছরে তারা একেবারেই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং জনগণের থেকে বিচ্ছিন্ন হওয়ার ফল তারা হাতে নাতেই পেয়েছে। এটা কখনোই হয় নাই যে কোনো একজন সরকার ক্ষমতায় থাকাকালে তারই ছাত্র সংগঠনকে ঢাকা ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। সো ছাত্রলীগকে সেটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো আমি আশা করব তাদের মধ্যে আসলে সুবুদ্ধির উদয় ঘটবে এবং সুবিবেচনার উদয় ঘটবে এবং মানুষের পাশে থাকা ছাত্রলীগ যেহেতু একটা দলের সংগঠন, ছাত্র সংগঠন, তারা যেন মানুষের পাশে আসতে পারে, আমি এই আশাই করব তাদের কাছে।
আপনার পরিচালিত ওয়েব সিরিজ মহানগর আপনার শৈল্পিক প্রতিবাদ, অ্যান্ড এটা রিলিজ হওয়ার পর আপনার জীবনও ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। এখন তো আপনি একদম ফ্রি, সো আপনার কাছ থেকে নতুন কি চমক আসবে? কী চমক আসবে সেটা বলে দিলে তো আর চমক থাকছে না। সো ন্যাচারালি যখন আসবে তখনই বলতে পারবো যে কী আসছে না আসছে। হ্যাঁ, মহানগর তৈরির সময় ডেফিনেটলি আমি এক ধরনের ঝুঁকির মধ্যে ছিলাম, কারণ আমি যেই সময়ে পুলিশের করাপশনের গল্পটা বলেছি সেই সময় পুলিশের চেয়ে ক্ষমতাশালী বাংলাদেশে খুব বেশি কেউ ছিল না। তো তাদের করাপশন নিয়ে বলতে গেলে অবভিয়াসলি সেটার কনসিকুয়েন্সেস আমাকে কিছুটা ফেস করতে হয়েছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরা হয়তো মানে এক ধরনের স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছি, হ্যাঁ, কিন্তু স্বৈরশাসনের তো বিছিয়ে দেওয়া জাল বলি বা যেটাই বলি সেটা এখনও সিস্টেমের মধ্যে রয়ে গেছে। সো সিস্টেমের দুর্নীতি এখনও আছে। অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের জনগণ হয়তো সেই দুর্নীতি রিফর্ম চাচ্ছে, কিন্তু দুর্নীতি তো আছে, এবং এই ফাইটটা কিন্তু রাতারাতি শেষও হবে না। হ্যাঁ, আমরা হয়তো অনেকে ভাবছি যে রাতারাতি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ হয়ে যাবে, তা না। এই যে ন্যায়ের পথে ফাইট, অন্যায়ের বিরুদ্ধে ফাইট, এটা কিন্তু আজীবন চলবে। সো যতদিন এই অন্যায়ের বিরুদ্ধে ফাইটটা চলবে, এটা যেহেতু রাতারাতি শেষ হন না, রাতারাতি আমরা একটা সিভিল সোসাইটি, একটা সিভিল রাষ্ট্রে পরিণত হতে পারবো না। এই ফাইট যতদিন চলবে ততদিন আসলে বিভিন্ন সেক্টরের মানুষজন যেরকম ফাইট করবে, শিল্প মাধ্যম থেকে আমিও আমার জায়গা থেকে ফাইটটা করে যাব। আমার পরের কাজগুলোতে হয়তো সেটা ছাপ দেখা যেতে পারে। দেখা যাক এখন যে যখন যেটা আসে বা চমক যেরকম করে আসে। সিনেমা তো নিশ্চয়ই আসবে। না না, ডেফিনেটলি আমি তো সিনেমা বানাতে চাই, এবং সিনেমা বানানো নিয়ে অনেক বছর ধরে কথা হচ্ছিল। পলিটিক্যাল ফিল্ম বানাতে চাই, এখন একটা খুব ভালো পরিবেশ আছে এই ফিল্ম বানানো। আমার একটা গল্প রেডি করা ছিল, সো হোপফুলি ভেরি সুন এটা শুরু করবো। আপনি তো হচ্ছে আনন্দ করতে, ফ্রেন্ডসদের সাথে মজা করতে, উল্লাস করতে, নাচানাচি করতে পছন্দ করেন, তাই না? অ্যাবসলিউটলি, দেখেছি কয়েকটা ভিডিও। হ্যাঁ হ্যাঁ, একেবারেই। যখন শুনলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে 5 তারিখ, তারপর কি নাচার মুড হয়েছিল, নাচানাচি করা হয়েছে? প্রধানমন্ত্রী যেদিন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, সেদিন আমি ওই সময়টাতে, ঠিক ওই ঘটনাটাতে, ওই দিন সকালবেলা আমরা ঠিক করেছিলাম বের হব। আমি বেরো হয়েছিলাম, কিন্তু বের হতে গিয়ে প্রথমবার বেরোতে পারি নাই, কারণ তখন সেনাবাহিনীর একটা টহল গ্রুপ ছিল, ওরা আমাদেরকে বেরোতে দেয় নাই। সো একটা দৌড়ানি দেওয়ার পর আমি আবার বাসায় চলে আসছি। তারপর আমি আবার বের হয়েছি 2 ঘন্টা পরে। বের হয়ে আমি তখন রাস্তাতেই ছিলাম যখন এই ঘোষণাটা আসছে। আমি তখন ওই যে উত্তরা এয়ারপোর্ট থেকে হয়ে ওখান থেকে একেবারে শাহবাগ পর্যন্ত আমি পুরো সময়টা হেঁটে গেছি। এবং আমরা যখন রাস্তায় ছিলাম, যখন তেজগাঁও ক্রস করছিলাম, এবং মোটামুটি তেজগাঁও এবং আরেকটা কোনটা বাংলা মোটর ক্রস করছি, তখনই আমরা একটু একটু আভাস পাচ্ছি যে আসলে এই সরকারের পতন হবে। ফাইনালটা শুনেছি শাহবাগে গিয়ে। শাহবাগে সেদিন হচ্ছে মানে লাখের উপরে মানুষ শাহবাগে। ও সেখানে গেছি, যাওয়ার পরে প্রথম আমি দেখলাম, আমাকে ফোন করে, আমি তো রাস্তায় ছিলাম, এলিটা ছিল বাসায়, ও নিউজ দেখছিল, এবং ওকে আমি বলে রাখছিলাম যে যদি ব্রেকিং নিউজে কিছু আসে ইমিডিয়েটলি আমাকে জানাবা। তো ও তখন আমাকে ফোন দিয়ে প্রথম জানালো যে এই মানে হাসিনা সরকারের পতন হয়ে গেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। তো ন্যাচারালি তখন যেটা হচ্ছিল কি, যে আপনি যখন একা থাকেন আনন্দের বহিঃপ্রকাশ একরকম হয়, আর আপনি যখন লাখ লাখ মানুষের মধ্যে থাকবেন, সবাই আপনার মতোই আনন্দ করতে আসছে, সবাই আপনার জন্য আপনার মতোই ফাইট করলো এতদিন। সো ওটা না আসলে অনেক, এই ফিলিংটা যে আপনি লাখের মধ্যে একজন কিন্তু আপনি অনন্য, একই সাথে সবাইও অনন্য, এই ফিলিংটা ওই দিন যারা যায় নাই শাহবাগে বা এত বড় ক্রাউডের মধ্যে, আমার মনে হয় ওরা ওদের জীবন থেকে একটা বড় অংশ মিস করেছে। ইনফ্যাক্ট আমি আমার রিসেন্ট একটা ইন্টারভিউতেও বলেছি যে অনেকেই নানান কারণে হয়তো এই যে ছাত্র জনতার আন্দোলনের সময় চুপ থেকেছেন, হয়তো নানান কারণে, অনেকে হয়তো রাস্তায় নামেন নাই, অনেকে হয়তো পারেন নাই করতে। আমি বলবো কি, এটা ওদের সবার জন্য জীবনে একটা বড় আফসোস হয়ে থাকবে, কারণ এরকম মুহূর্ত বারবার আসবে না। আমি শাহবাগে দাঁড়িয়ে গত 15 বছরের স্বৈরশাসক যাকে নিয়ে, যার অন্যায় নিয়ে আমি প্রতিবার, এখন থেকে না, আমি গত 10-12 বছর ধরে কনস্ট্যান্টলি লিখে গেছি, কন্টেন্ট বানিয়ে গেছি, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করেছি। সে যখন চলে গেছে এবং সেই খবরটা পেলাম আমি শাহবাগে লাখ লাখ মানুষের মধ্যে, এর চেয়ে বড় পাওয়া বা আনন্দ আমার মনে হয় 2024-এ আর আমার জন্য কিছু হতে পারে না। তো ন্যাচারালি আনন্দটা অনেক অনেক বেশি ছিল, অনেক বেশি গুণ ছিল। ভাইয়া, জেনজিদের নিজস্ব কিছু ওয়ার্ড থাকে যা অনেকেই বোঝে না, যেমন ওই মামা, না প্লিজ, মুরব্বি মুরব্বি, উহু উহু। সো ওদের এসব সাইন ল্যাঙ্গুয়েজ দেখে কি আপনি মজা পান? আপনি কি এনজয় করেন?
হ্যাঁ, মজা না, এগুলো তো ধরেন আপনার বিভিন্ন বক্তব্য থেকে আসছে। জেনজিদের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে, জেনজিদের যেমন ধরেন ডেলুলু একটা ওদের একটা কোড, তারপরে আরেকটা হচ্ছে আই নো ইউ নো রাইট, ওটা একটা IYKY এরকম করে হ্যাঁ, আইডিকে তো আই ডোন্ট নো ওটা আছে, এরকম আরও অনেকগুলো আছে। আমি মজার চেয়ে হচ্ছে কি আমি করি, যেহেতু আমি জেনজি না, কাজেই মানে মনে প্রাণে আমি জেনজিদের মতোই, কিন্তু আমি আসলে তো যেটা যে বয়সে তো ডেফিনেটলি আমি জেনজি না। সো আমার প্রথম যেটা হচ্ছে কি মজা পাওয়ার চেয়ে আমি গুগল করতে থাকি যে এটার মিনিংটা কি, এটা আসলে কি বুঝাচ্ছে, তখন আমি গিয়ে বুঝি। বা জেনজি কারোর সাথে যখন আমার কথাবার্তা হয় বা কেউ যখন আমাকে মেসেজ পাঠায়, তখন সেখানে এমনভাবে ওয়ার্ডসগুলো থাকে আমি প্রথমে বুঝি না, আমাকে আবার গিয়ে একটু পড়াশোনা করতে হয়। সো আমি যেটা বলতে পারি কি জেনজি আমাদেরকে নতুন করে আবার পড়াশোনা করাচ্ছে, আমাকে তো করাচ্ছে অবভিয়াসলি। আমি প্রায় গুগলে গিয়ে খুঁজতে থাকি যে এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি দাঁড়ালো। তো এটাও এক ধরনের লার্নিং। আমরা যখন তরুণ ছিলাম তখনও আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ ছিল, আমাদের মতো করে ছিল। আমরা কিন্তু রিক্সাওয়ালাদেরকে মামা ডাকতাম, যাই মামা যাবেন, হ্যাঁ ওটা ডাকতাম। এটা আমাদের বাবারা হয়তো ডাকতেন, ওটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, তারপর আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন আমরা খুবই সুন্দর বা কিছু হলে আমরা বলতাম করা হয়েছে মামা জিনিসটা, হ্যাঁ আমরা বলতাম, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল। এখন জেনজিদের অন্য ল্যাঙ্গুয়েজ, সো এখন আমাদেরকে ওটার সাথেও আবার শিখতে হবে। আমি প্রতিদিনই শিখি নতুনভাবে ওদের কাছ থেকে।
এখন তো আপনি একদম ফ্রি।